আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ক্যান্টনমেন্টে হাসনাত আবদুল্লাহ নিষিদ্ধ। ক্যান্টনমেন্ট কি সিগন্যাল দিচ্ছে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে এসছি। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন নিশ্চয়ই খেয়াল করেছেন, গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান সেফা সালার 24-এর গণ অভ্যুত্থান বলছি, তাদের ভাষায় যেটিকে তারা গণ অভ্যুত্থান বলে, সেই গণ অভ্যুত্থানের সেফা সালার হাসনাত আবদুল্লাহ আজকে ফেসবুকে খুব সংক্ষিপ্ত আকারে একটা পোস্ট দিয়েছেন ইংরেজিতে। তিনি লিখেছেন, কিপ অ্যান আই অন দ্য নর্থ, গন টু কোয়াইট টু ফাস্ট। উত্তরের দিকে নজর রাখুন, খুব শান্ত, খুব দ্রুত। হঠাৎ হাসনাত আবদুল্লাহ এমন একটা পোস্ট দিলেন কেন? কি হচ্ছে, কি হতে যাচ্ছে? ইঙ্গিতপূর্ণ পোস্ট, সরাসরি কিছু বলছেন না, কিন্তু ইঙ্গিতপূর্ণ। উত্তর বলতে তিনি ক্যান্টনমেন্টকে বোঝাচ্ছেন, ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলছেন। ক্যান্টনমেন্টে কি ঘটলো এমন হঠাৎ করে? আমরা নানা রকম কানা ঘোষা শুনি যে পরিবর্তনের শব্দ 1 বছর ধরেই পাচ্ছি, আপনাদেরকেও বলছি, কিন্তু কোনো পরিবর্তন নাই, আমরা বিরক্ত। আমাদেরকে যারা এই শব্দগুলো শোনায়, আমরাও তাদের উপর বিরক্ত। আপনাদেরকে আমরা বলি, আপনারাও আমাদের প্রতি বিরক্ত হন। কিন্তু ক্যান্টনমেন্টে একটা নাটকীয় ঘটনা ঘটেছে এই মুহূর্তে, যে মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের বাইরে আছেন, মালয়েশিয়াতে আছেন। তিনি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনা প্রধানদের বৈঠক, সব এই যে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের 12-14টা যে দেশ আছে, সব দেশগুলোর সেনা প্রধানরা এই মুহূর্তে মালয়েশিয়ায় বৈঠক করছেন। গত 22 সেপ্টেম্বর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে গেছেন এবং বিভিন্ন অসমর্থিত সূত্র বলছে যে ভারতীয় সেনা প্রধানের সাথেও ওয়াকারুজ্জামানের বৈঠক হয়েছে। আমার অবশ্য কোনো পত্র পত্রিকায় এটি নজরে পড়েনি, কিন্তু বৈঠক হয়েছে এমনটা শোনা যাচ্ছে। যেটি হোক, সেটি সেনাপ্রধান তিনি বৈঠক করছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানদের সাথে সম্মেলনে যোগ দিয়েছেন। স্বাভাবিকভাবেই 1-to-1 বৈঠক হবে, এটা খুব স্বাভাবিক, অস্বাভাবিকতার কিছু নেই। তিনি ফিরবেন আজ বাদ পরের দিন, অর্থাৎ আগামী শনিবার 27শে সেপ্টেম্বর। কিন্তু এর মধ্যে সেনাপ্রধান 22 তারিখে গেলেন, আর 23 তারিখে ক্যান্টনমেন্টে একটা নাটকীয় ঘটনা ঘটেছে। নাটকীয় ঘটনাটা হলো যে গত 23শে সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসে এনসিপির প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রবেশ নিষিদ্ধ করে সেনাবাহিনীর সামরিক পুলিশ বা মিলিটারি পুলিশ বা এমপি। পূর্ববর্তী সিদ্ধান্তের অংশ হিসেবে নগরীর অন্যতম নিরাপদ অঞ্চলে নিষিদ্ধ করা হয়েছিল। কচুক্ষেত এলাকার কাছে মিরপুর গেটের দিকে আবদুল্লাহ যখন ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করেন, তখন এই অপ্রীতিকর ঘটনা ঘটে। বাংলাদেশ সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, সামরিক পুলিশের রক্ষীরা তাকে সংবেদনশীল এলাকায় প্রবেশ করতে বাধা দিলে একটি সংক্ষিপ্ত বাঘ বিতণ্ডা শুরু হয়। ক্যান্টনমেন্টের দ্বিতীয় প্রবেশ পথ হলো দক্ষিণের জাহাঙ্গীর গেট। এরপর আবদুল্লাহ কয়েকজন সেনা কর্মকর্তার সাথে মোবাইল ফোনে কথা বলার জন্য খানিকটা পিছিয়ে যান, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। মিলিটারি পুলিশ বা এমপি রক্ষীরা তাদের অবস্থানে অটল থাকেন। আবদুল্লাহ স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রায় 20 মিনিট সেখানে ছিলেন। ওয়াকিবহাল সূত্র জানিয়েছে যে তিনি কোনো সেনা কর্মকর্তার সাথে দেখা করার জন্য প্রবেশ করতে যাননি, বরং তুলনামূলকভাবে খানিকটা যানজটমুক্ত এলাকা হওয়ায় ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে তিনি অন্য কোনো গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলেন। এই সংবাদটি বাংলাদেশের কোনো গণমাধ্যমে নেই। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের ভারতের বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দী নর্থ ইস্ট নিউজে দিয়েছে। নর্থ ইস্ট নিউজ সম্ভবত হাসনাত আবদুল্লাহর সঙ্গে ফোনে যোগাযোগ করবার চেষ্টা করেছে, কিন্তু হাসনাত আবদুল্লাহর কোনো সাড়া পায়নি। তবে হাসনাত আবদুল্লাহ পাবলিকলি আজকে সোশ্যাল মিডিয়ায় এসে ফেসবুক স্ট্যাটাস দিয়ে
ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলেছেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত মার্চে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে সরাসরি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিশানায় নিয়েছিলেন এবং নিয়ে বলেছিলেন যে জেনারেল ওয়াকারুজ্জামান একটা রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চায়, এবং সেটি নিয়ে দেশে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এবং সেনাবাহিনী হাসনাত আব্দুল্লাহর সেই ফেসবুক পোস্টের পাল্টা বিবৃতি দিয়ে সেনাবাহিনী অস্বীকার করে যে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য হাসনাত আব্দুল্লাহ বা অন্য কোনো ছাত্র বা সমন্বয়কদের কোনো চাপ দেওয়া হয়নি। হাসনাতের দাবি অস্বীকার করে সেনাবাহিনী বলেছিল যে জেনারেল জামানের সাথে বৈঠক আব্দুল্লাহ এবং সার্জিস আলমের উদ্যোগে হয়েছিল। তারপর থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে সেনাপ্রধান ছাড়া অন্যান্যদের সাথেও হাসনাতদের যোগাযোগ যথেষ্ট শিথিল হয়ে যায় বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে হাসনাতকে সেনাবাহিনী বা সেনা ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেওয়া হলো না। আপনারা জানেন যে কেউ যদি কচুক্ষেত দিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে জাহাঙ্গীর গেট দিয়ে আসে, এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত, যে কেউ যেতে পারে, কোথাও কোনো বাধা দেওয়া হয় না। আবার জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে কচুক্ষেত দিয়ে বের হওয়া যায়, এটি মানুষ সাধারণত করে। কিন্তু হাসনাত আব্দুল্লাহকে বাধা দেওয়া হলো কেন? হাসনাত আব্দুল্লাহ কি তাহলে ক্যান্টনমেন্টে নিষিদ্ধ হলেন? ক্যান্টনমেন্ট কি বিশেষ কোনো সিগন্যাল দিল? এবং আজকে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে আলাদা করে জানান দিলেন যে উত্তরে নজর রাখতে। উত্তরে কি কোনো পরিবর্তন আসছে? আমরাও বিভিন্ন সময় বিভিন্ন কানাঘষা শুনছি যে পরিবর্তন হতে হবে, সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে আলাপ আছে, অবসরপ্রাপ্তদের মধ্যে আলাপ আছে যে একটা পরিবর্তন আসতে হবে। কারণ সেনাবাহিনী দীর্ঘদিন প্রায় 1 বছরের বেশি সময়, প্রায় 13-14 মাস মাঠে আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, এবং এতে করে সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে, ইতিমধ্যে বিতর্কিত হয়েও গেছে। আপনারা কদিন আগে একজন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়ারও পোস্ট দেখেছেন যে তিনিও একটা বক্তব্য বলেছেন যে সেনাবাহিনী দীর্ঘদিন মাঠে থাকতে পারে না, সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাওয়া উচিত। সেনাবাহিনী কি আসলে ব্যারাকে ফিরে যাবে, কিংবা হাসনাতদের কি সহযোগিতা আর করবে না? এমনটা কি হাসনাতকে ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেওয়া হলো না? এসব কি সিগন্যাল কি বহন করে? একটা পরিবর্তন নিশ্চয়ই। আমরা পরিবর্তনের গান অনেকদিন ধরে শুনছি, কিন্তু এটা একটা গুরুতর সিগন্যাল যে হাসনাতকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি, এবং হাসনাত ফেসবুকে পোস্ট দিয়ে জানাচ্ছেন যে উত্তরে নজর রাখুন। এগুলো অবশ্যই সিগন্যাল বহন করে। সেনাপ্রধান এই মুহূর্তে দেশের বাইরে আছেন, ইন্দো প্যাসিফিক সেনাপ্রধানদের সাথে বৈঠকে। তিনি আগামী পরশু দেশে ফিরবেন। দেশে ফিরবার পর কি হয় আমাদের অবশ্যই নজর রাখতে হবে। আমরা নজর রাখবো। এই যে আলাপ আলোচনা চলছে যে সেনাবাহিনী দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে পারে না, আবার সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে শুনেছি আমরা যে আনুষ্ঠানিক বক্তব্যে শুনেছি যে এই সরকারকে সহযোগিতা করবে এবং আগামী নির্বাচনে সহযোগিতা করবে, নির্বাচন হলে সেনাবাহিনী ভেতরে চলে যাবে। কিন্তু তার আগেই কোনো ঘটনা ঘটে কিনা সেগুলো দেখবার বিষয় আছে। সেগুলো দেখবার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখছি যে সামনে আসলে কি ঘটতে যাচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রস্তাব দেওয়া হয়, কিন্তু সেই প্রস্তাবে শেখ হাসিনা রাজি হননি। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এই তথ্য পাইলেন কই? অনেকেই বলে গুজব। ভাই এগুলো আমি মানব জমিন থেকে পেয়েছি। আবার অনেকে বলবেন যে ওই মতির পত্রিকা। ভাই মানব জমিনের সঙ্গে কূটনৈতিক যে লিঙ্ক, এটা অনেক স্ট্রং। এটা হাসিনার আমলেও বহুবার প্রমাণ পেয়েছি, এখনো প্রমাণ পাচ্ছি। অন্তত কূটনৈতিক যে সম্পর্কগুলো এগুলো মানব জমিন মেনটেন করে। তো সেখানে তারা বলেছে যে হাসিনার সঙ্গে আমেরিকা এবং ইংল্যান্ডের যোগাযোগ হয়েছে, এবং যোগাযোগ হওয়ার পরে হাসিনাকে তারা একটা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু হাসিনা এর কোনোটাই গ্রহণ করেননি। আপনারা তো চিনেন হাসিনার চরিত্র। তো কি প্রস্তাব দিয়েছিলেন সেটা নিয়ে একটু কথা বলি। আমি পড়েই শোনাই। মানব জমিন হেডলাইন করেছে যে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ। কোন প্রস্তাবেই সায় দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে দুটো প্রস্তাব।
প্রথম প্রস্তাবে বলা হয়েছে যে আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয়, কারণ বাংলার মানুষ আপনার বিপক্ষে চলে গিয়েছে। গণহত্যা চালানোর দায় আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে, যা অতি দ্রুততম সময়ের মধ্যে ফয়সালা হয়ে যাবে। যে মামলায় আপনাকে প্রধান আসামি করা হয়েছে তার যেই দালিলিক প্রমাণ, যেই কল রেকর্ড, যেই ভিডিও ফুটেজ, যেই সাক্ষী প্রমাণ, এবং এগুলোতে আপনি নির্ঘাত দণ্ডপ্রাপ্ত হয়ে যাবেন। এবং এই অবস্থায় আপনার দেশে ফেরা খুবই কঠিন। যদি কোনো মিরাকল কিছু না ঘটে তাহলে এই অবস্থার পরিবর্তন হওয়া সম্ভব না। দ্বিতীয় প্রস্তাবটি বিবেচনা করে দেখতে পারেন। সেই প্রস্তাবটি হচ্ছে অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিতে পারেন, তাতে করে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো সহজ হবে, যেমনটা হয়েছিল 1975-এ। তখন বাকশাল গঠন করে আওয়ামী লীগের অস্তিত্ব বিলুপ্ত করা হয়েছিল এবং 15ই আগস্টের বঙ্গবন্ধুর মৃত্যুর পর বাকশালের সমাপ্তি ঘটে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনরায় দল গঠনের সুযোগ করে দেন। তখন বেগম জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠিত হয়। তখনও আপনি এই ভারতেই ছিলেন। এর মধ্যে যখন 1979 সনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ 39টি আসন লাভ করে। তখন সংসদে নেতৃত্ব দেন অ্যাডভোকেট আসাদুজ্জামান খান। সংসদেই আপনার ফেরা নিয়ে বিরতিহীনভাবে আওয়াজ তুলেন আওয়ামী লীগের এমপিরা, এবং সব দলের অংশগ্রহণে গঠিত এই সংসদটি ছিল খুবই প্রাণবন্ত। তারপরে এই সংসদের মাধ্যমেই আপনাকে ফেরানোর ব্যাপারেও জনমত তৈরি হয়। এরপর 1981 সনের 17ই মে আপনি দেশে ফিরেন জিয়াউর রহমানের সবুজ সংকেত পেয়ে। এরপর আপনি ক্ষমতায় গেছেন নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে, তা তো জনগণ জানে। কিন্তু বর্তমানে তো সেই পরিস্থিতি নাই। বর্তমানে পরিস্থিতি পাল্টে গেছে। এখন তরুণদের হাতে নেতৃত্ব। বড় রাজনৈতিক দলগুলো চাইলেও আপনাকে ফেরানোর ব্যাপারে সায় দিতে পারবে না। দুটো পশ্চিমা শক্তি অতি সম্প্রতি এই প্রস্তাব নিয়ে হাসিনা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। এমনকি ভারতেও অনেকেই মনে করেন, ভারতের যেটা বড় রাজনীতিবিদ আছে তারাও অনেকেই মনে করেন যে এটাই এই মুহূর্তের বাস্তবতা, মানে হাসিনা শেষ। এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মধ্যেও এই নিয়ে আছে প্রচন্ড মতবিরোধ। কেউ কেউ বলতেছেন যে হাসিনাকে রাখতে গিয়ে গোটা বাংলাদেশকেই আমরা হারিয়েছি। এর মধ্যে অনেকগুলো ঘটনাই ঘটে গেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে, এবং আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স সহ কোনো, চীন সহ কোনো বৃহৎ শক্তি নেই আওয়ামী লীগের সঙ্গে। ভূরাজনৈতিক কারণটাও বিবেচনায় রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ার জন্য কিন্তু অনেকে ভারতকে বলতেছেন। আপনারা জানেন যে আওয়ামী লীগের প্রায় 50,000 নেতা কর্মী ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছেন। এর মধ্যে বেশিরভাগই রয়েছেন ভারতে। শেষ খবর হচ্ছে আমেরিকা, ইংল্যান্ডের এই প্রস্তাবে শেখ হাসিনা সম্মত নন। তিনি এখনো নিজেকে প্রধানমন্ত্রী মনে করেন এবং লড়াই করে পুনরায় ক্ষমতায় আসতে পারবেন, এই পরামর্শ হাসিনাকে দিচ্ছেন কেউ কেউ। যদিও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের বেশিরভাগ লোকই নতুন করে দলকে সংগঠিত করার পক্ষে মত দিচ্ছেন, কারণ এবার ঝটিকা মিছিল করে আর কয়দিন। নাম প্রকাশ না করার শর্তে আমেরিকা অবস্থানরত একজন আওয়ামী নেতা বলেন যে বাস্তবতা না মানলে দলের দশা হবে মুসলিম লীগের মতো। মুসলিম লীগ নামে একটা দল ছিল, খুব জনপ্রিয় ছিল, কিন্তু এই আমলের অনেকে এটা জানেন না। এখন এই আওয়ামী লীগের অবস্থা মুসলিম লীগের মতো হবে। এবং পাকিস্তান গড়তে এই মুসলিম লীগের কিন্তু ভূমিকা ছিল। 1971 সনে বাংলাদেশের বিরোধিতার কারণে এই মুসলিম লীগ একদম বিলীন হয়ে গিয়েছে, এবং বাংলাদেশ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একাধিক কূটনৈতিক সোর্স জানিয়েছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই জরুরি। মানে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কেমন হয়, এটা কূটনীতিকরা বলতেছেন আর কি। কারণ তাদেরও তো ভোট দেওয়ার অধিকার রয়েছে। তাছাড়া ভবিষ্যৎকে সামনে রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিকল্প নাই। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম তখন নিষিদ্ধ। এখন যদি এই সরকার আবার আওয়ামী লীগকে এই নির্বাচন করার জন্য মানে তাদের যে কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়, তাহলে কিন্তু দেশে আর একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। এটা আবার ছাত্র জনতা মানবে না, তারা পুনরায় রাস্তায় নামবে। সুতরাং বিষয়গুলো কঠিন। এর জন্য কূটনীতিকদের কথা হচ্ছে যে আপনি শেখ হাসিনা পদত্যাগ করেন বা অন্য যারা যারা আছে তাদেরকে বহিষ্কার করেন, দ্বন্দ্বপ্রাপ্ত বা অভিযুক্ত, তারপর নতুন করে দলটা গঠিত হোক, আপনি ভারতেই থাকেন। তখন আমরা প্রস্তাব দিব ইউনূসকে যে আপনি এই আওয়ামী লীগের উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিন। কিন্তু তাছাড়া তো সম্ভব না, তাই না? তো এই কারণেই কূটনীতিকরা বলেছেন যে শেখ হাসিনাকে বিকল্প প্রস্তাব নিয়ে ভাবা উচিত। কারণ বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে সব দলের অংশগ্রহণ আবশ্যক। কিন্তু এটা হাসিনা মেনে নেননি।
ওদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে শেখ হাসিনা এখন একটি ছায়ার সঙ্গে লড়াই করে চলেছেন। শেখ হাসিনা মনে করেন যে আর কয় মাস পরে ডক্টর ইউনূস চলে গেলে তার ফেরাটা খুবই সহজ হয়ে যাবে। কারণ ঢাকায় বলা বলি আছে, হাওয়া একটা কথা বাসে, একটা রাজনৈতিক দল তলে তলে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছে। আমার সেটা কে স্পষ্ট করেনি, এটা কি বিএনপি, এটা কি জামাত? কারণ হাসিনা মনে করতেছে যে একটা রাজনৈতিক দল তলে তলে তাদের সঙ্গে যোগাযোগ রাখতেছে, এবং তারা যদি ক্ষমতায় আসে তাহলে আস্তে আস্তে তাদের সব দলের নেতা মুক্তি পেয়ে যাবে এবং শেখ হাসিনাও দেশে আসতে পারবেন। এবং সেই দলেরই এক শীর্ষ নেতা ক্ষমা করার প্রসঙ্গটি সামনে আনেন। ৩রা সেপ্টেম্বর ২০২৪ ওই শীর্ষ নেতা বলেছিলেন যে আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। রাজনৈতিকভাবে আমাদের উপর জুলুম নির্যাতন করেছে, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আচ্ছা, এটা কিন্তু বলছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ৩রা সেপ্টেম্বর। তার মানে মানব জমিন বোঝাচ্ছে যে জামাত ইসলামের সঙ্গে আওয়ামী লীগের তলে তলে সমঝোতা আছে, এবং আওয়ামী লীগ মনে করে যে জামাত ইসলাম ক্ষমতা এলে আওয়ামী লীগকে ক্ষমা করে দিবে। এটা আসলে কোনো ভ্যালিড লজিক না। এটা অনেকে অনেক কথা বলে, আবার অনেকে মনে করে যে বিএনপির সঙ্গে ভারতের আঘাত হয়েছে, যে তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে ক্ষমা করে দিবে, আবার আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু দর্শক, আমি বলি কি, যে নির্বাচনে যেই জয়লাভ করুক, বিপক্ষ শক্তি বা প্রেশার গ্রুপ কিন্তু থেমে নেই। যে সরকারি ক্ষমতায় আসুক, বিএনপি, জামাত বা যেই হোক, হাসিনাকে ফেরানোর বা আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি পুনর্বাসনের জন্য চেষ্টা করা হলে জনগণ তা কঠোরহস্তে দমন করবে বলে আমার মতামত এখন পর্যন্ত। তবে এখন পর্যন্ত এটাই সংবাদ যে আমেরিকা এবং ইংল্যান্ডের প্রস্তাবে হাসিনা সায় দেয়নি। হাসিনা তার সভাপতির পদ ছাড়বেন না। হাসিনা ভারত থেকে এই ঝটিকা মিছিল আন্দোলনের মাধ্যমে তিনি আবার পুনরায় বাংলাদেশ দখল করে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে আবার তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। এটাই হচ্ছে এখনকার মতো সংবাদ। ধন্যবাদ।